নমস্কার, মায়ের কথা সুমন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। অনুরোধ করব ভিডিও স্কিপ না করে গিয়ে পুরোটা দেখার চেষ্টা করবেন, কারণ মানুষের মনে অনেক আতঙ্ক, কৌতূহল, ভয় বিভিন্ন কিছু কাজ করে। সেগুলো নিয়ে আমার ভিডিও, যাতে সেইগুলো থেকে বেরিয়ে আসতে পারেন। আর যারা আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব হাত জোর করে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা টিপে দেবেন, যাতে আপনার কাছে পরে ভিডিও করলে সেটা পৌঁছে যায়। আর তাছাড়া সত্যি কথা বলতে, আপনারা সাবস্ক্রাইব করলে আমি উৎসাহ পাই ভিডিও তৈরি করার জন্য। আর ভিডিও যদি স্কিপ না করে যান তাহলে পুরো বক্তব্যটা বুঝতে পারবেন না অ্যাকচুয়ালি আমি কী নিয়ে বলছি, বা তার থেকে কি পরিত্রাণের পথটাই বাকি। গত দুটো ধাপে আমি তন্ত্র বা এই জাতীয় কিছু দিয়ে ব্ল্যাক ম্যাজিক, বান মারা এবং তাদের সাথে দশ মহাবিদ্যার কী সম্পর্ক সেটা বলেছি। আজকে আলোচনার বিষয়বস্তু তন্ত্র দিয়ে বান মারা কতটা বাস্তব, কতটা অতিলৌকিকতার, কতটা মনের রোগ। অনেকেই ভাবছেন এটা কেন, হঠাৎ এরকম একটা কথা কেন বললাম। এই তো আমি দুদিন ধরে বলে আসলাম এটা হয়, ওটা হয়, সেটা হয়। আজকে এসে বলছি কতটা বাস্তবতা, কতটা অতিলৌকিক আর কতটা মনের রোগ। দেখুন, কথায় আছে তর্কে তর্ক বাড়ে, বিশ্বাসে মিলাই বসু তর্কে বহুদূর, এরকম একটা যেমন কথা আছে, ঠিক তেমনি আরেকটা কথা আছে, নেগেটিভ সবসময় নেগেটিভকে আকর্ষণ করে, আর পজিটিভ সবসময় পজিটিভকে আকর্ষণ করে। কিন্তু পজিটিভের একটা দোষ আছে, পজিটিভ আবার নেগেটিভকেও মাঝে মাঝে টেনে নিয়ে চলে আসে। অর্থাৎ আপনি খুব পজিটিভ মাইন্ডেড, খুব পজিটিভ, মানে যে কোনো বিষয়ে আপনি খারাপটা দেখেন না। আপনি হোঁচট খেলেন রাস্তায়, হোঁচট খেলাম, সালা এখানে পাথরটাকে বের করে রেখেছে, দ্যাট ইজ পজিটিভ মাইন্ডেড লোক। আর আপনি হোঁচট খেলেন, ও ঠিক আছে কিছু রাস্তাটা খুঁড়েছে, পাথরটা উঠেছিল, দ্যাট ইজ পজিটিভ মাইন্ডেড। তো এইরকম পজিটিভ মাইন্ডেড মানুষও কিন্তু পরিস্থিতির চাপে পড়ে কখনো কখনো নেগেটিভ ভাবতে আরম্ভ করেন। আর সেটা যারা নেগেটিভ তারা তো নেগেটিভই, কিন্তু যারা পজিটিভ তারা যখন নেগেটিভ ভাবতে আরম্ভ করেন সেটা হয়ে যায় আরও বেশি বিপজ্জনক। কেন বিপজ্জনক? একটা পজিটিভ মানুষ যখন নেগেটিভ ভাবেন এবং সেই নেগেটিভ ভাবটা অন্যকেও ছড়িয়ে দেন, তখন কিন্তু তিনি অনেক বেশি মানুষকে প্রভাবিত করতে পারেন। নেগেটিভ যারা সমাজেও যারা নেগেটিভ, আমি আগে এইটুকু একটু আলোচনা করিনি। সমাজেও যারা নেগেটিভ, ধরুন কেউ খুব ঝগড়াঝাটি করে, কেউ খুব গালাগালি দেয়, আমরা তাদের এড়িয়েই চলি, তাই তো? গুন্ডা মাস্তান এদের আমরা এড়িয়েই চলি। কিন্তু সমাজে থাকা সবথেকে বড় কথা, নিজের ঘরের মধ্যে থাকা। নিজের বাবা মাকে আপনি নেগেটিভ বলতে পারবেন না, কারণ তারা আপনার জন্য যথাসাধ্য করেছেন। কিন্তু তারাই যদি কখনো নেগেটিভ মাইন্ডেড হয়ে যান, তোর দ্বারা এটা হবে না, তোর দ্বারা ওইটা হবে না, তোর উপর কেউ কিছু করেছে, তুই ঘর থেকে বেরোবি না, হ্যাঁ তোর গণ্ডি এইটুকু, এই ঘরের মধ্যে তোকে আটকে থাকতে হবে, কোনো বিষয় নেই, এনিওয়ে, সেটা বেশি বিপজ্জনক হয়ে যায়। তাই আসুন বেশি বক্তব্য না বাড়িয়ে আমরা আমাদের পুরনো বক্তব্যে ফিরে আসি। তন্ত্র বা তন্ত্রের মন্ত্র শক্তি বিশেষ। শক্তি যেমন চোখে দেখা যায় না, এনার্জিকে আপনি চোখে দেখতে পান না, কিন্তু তার ক্রিয়াটা বুঝতে পারেন। সুইচ বোর্ডে প্লাগে আঙুল ছোঁয়ালে কারেন্টের শকটা খেলে বুঝতে পারেন কারেন্টে আছে, না হলে বোঝা যায় না। যদি ইন্ডিকেটর থাকে পাশে তবে বুঝতে পারবেন। ঠিক তেমনি
মন্ত্রের শক্তিগুলো কিন্তু খালি চোখে দেখা যায় না, কিন্তু যখন কারোর উপর প্রভাব পড়তে শুরু করে তখন বুঝি যে এর উপর প্রভাব পড়ছে। তাহলে কি সবার উপর রাম শ্যাম যদু মধু সবার উপর প্রভাব ফেলা সম্ভব? নাথিং, অসম্ভব। একটা মানুষেরই যেমন সীমিত ক্ষমতা, আপনার প্রত্যেকেই তো মনে করেন, হ্যাঁ আমরা যতক্ষণ না সেই অনন্ত ব্রহ্মস্বরূপ উপলব্ধি করছি ততক্ষণ অনন্ত ক্ষমতা লাভ করি না। আর ব্রহ্মস্বরূপ যিনি লাভ করেছেন, মানে ব্রহ্মজ্ঞান যিনি লাভ করেছেন, তিনি এই খুচরো পাপের পর্যায়ে পাই দেবেন না। তাহলে আমাদের শক্তি বা ক্ষমতা কিন্তু অসীম নয়, একটা নির্দিষ্ট রেঞ্জ বা নির্দিষ্ট কিছুর মধ্যে বা নির্দিষ্ট কিছু মানুষের মধ্যেই প্রভাব ফেলা সম্ভব। বোঝা গেল জিনিসটা? বিশেষ করে এইখানে আপনি বলবেন যে দাদা আপনি তো জ্যোতিষে বিশ্বাস করেন না, তাহলে এই জ্যোতিষিক কথা চলে আসছে কেন? হ্যাঁ, আমি জ্যোতিষে বিশ্বাস করি না, প্রেডিকশানে বিশ্বাস করি না, কিন্তু জ্যোতিষের এই যে 12টা রাশি, সূর্য একটা থেকে আরেকটা যাচ্ছে, এবং জ্যোতিষের নবগ্রহটাকেও বিশ্বাস করি না, কারণ নবগ্রহটার মধ্যে কিন্তু আমাদের পৃথিবীটাই নেই। মানে রবি থেকে শনি এই 7টা বার রয়েছে, মানে যেটা 7টা বারের নাম, এই 7টা বার রয়েছে। তারপর রাহু কেতু চন্দ্রকে জুড়ে দেওয়া হয়েছে। যদিও চন্দ্র উপগ্রহ, আর চন্দ্র উপগ্রহ যদি আমাদের প্রভাব ফেলে, তাহলে ভাই শনির অত গ্রহ উপগ্রহ কেন প্রভাব ফেলছে না? প্রশ্ন তো। কিন্তু সূর্য যখন রাশিগুলোতে গমন করে, আমাদের দৃশ্যমান মহাকাশটাকে আমাদের প্রাচীন মনীষীরা 12টা রাশিতে ভাগ করে গেছিলেন এবং 27টা নক্ষত্রে। এর সাথে যুক্ত হয় কি? যুক্ত হয় কে কোন মাসে জন্মাচ্ছে। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, এবং প্রত্যেক মাসে জন্মানো মানুষদের স্টাডি করে দেখবেন চারিত্রিক ভিত্তি কিন্তু একটু আলাদা আলাদা রকমের হয়। বর্ষাকালে জন্মানো মানুষ সততই ডিপ্রেশনে ভোগেন। বৈশাখ মাসে বা বৈশাখ জ্যৈষ্ঠে জন্মানো মানুষ চট করে মাথা গরম করে ফেলেন, অত্যধিক মাথা গরম করে ফেলেন। ফাল্গুন মাসে জন্মানো মানুষ খুব প্রেমিক হন, কিন্তু আর ঠকাতেও ভালোবাসেন। যদিও আমার নিজেরই জন্ম ফাল্গুন মাসে। আবার এরা যদি চেষ্টা করে ফাল্গুন চৈত্রে, তাহলে এরা আধ্যাত্মিক পথেও অনেক উন্নতি করতে পারে। ফাল্গুনের বৈশিষ্ট্যটাই এমন, তার জন্য অর্জুনের নাম ফাল্গুনী। কারণ এদের লক্ষ্যটা স্থির থাকে, কোনো একটি অ্যাচিভমেন্ট করব, মানে চাই এটা আমার, তো সেই জন্য সে প্রাণপণে যতটা তার ক্ষমতা সে লাগিয়ে দেয় ওই জায়গাটাতে অন্তত। সেটা যেটা তার পছন্দের বিষয় নয়, সেটা নিয়ে সে মাথাও ঘামায় না, কিন্তু যেটা সে অ্যাচিভ করতে চায় সেদিকে কিন্তু সে ফুল ফোর্সটা দেয়। তো এইরকম বিষয় আছে। তো বর্ষাকালে জন্মানো মানুষরা এবং হেমন্তকালে জন্মানো মানুষরা আর শীতকালে জন্মানো মানুষরা খুব বেশি এফেক্টেড হন। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। বসন্তকালে জন্মানো মানুষ, গ্রীষ্মে জন্মানো মানুষ, শরতে জন্মানো মানুষ খুব একটা এফেক্টেড হন না এই বান মারার বিষয়ে। বান মারাটা আগেই বলেছি, বান মারাটা কি আভিচারিক ক্রিয়া বিশেষ, যেমন মারণ, উচ্চারণ ইত্যাদি, ঠিক তেমনি তারই একটি অঙ্গ। আলাদা করে আমরা বান মারা সেপারেট করে নিয়েছি। এই বান উচ্চারণও হতে পারে, বিদ্বেষণও হতে পারে,
মারণ ক্রিয়া সচরাচর করা যায় না, আমি আগেও বলেছি, কারণ মরা বাচ্চা তার হাতে। হ্যাঁ, আপনাকে অসুস্থ করতে পারে, দুদিন অসুস্থ হয়ে পড়ে থাকতে পারেন, মারা অত সহজ নয়। এবার বললেন মারা অত সহজ নয়, তাহলে রাস্তায় গুন্ডারা ছুরি চালিয়ে বোম চালিয়ে মেরে দিচ্ছে কেন, সন্ত্রাসবাদীরা মেরে দিচ্ছে কেন? এটাকে নিয়তি বলা হয়, এটাকে সোজা ভাষায় নিয়তি বলা হয়। একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হলে বহু মানুষ একসঙ্গে মারা গেলেন, প্রত্যেকেই কি জন্মছক এক ছিল? নাকি প্রত্যেকে একই দিনে জন্মেছিলেন, একই সময় জন্মেছিলেন? জন্মান্বিত, তাহলে প্রত্যেকে একসঙ্গে মরলেন কেন? দ্যাট ইজ নিয়তি। নিয়তির উপরে কারোর হাত থাকে না, নিয়তি কেন বাধ্যতে। বোঝা গেল? এইবার বলি, এরা এফেক্টেড হন বেশি, কিন্তু এফেক্টেড হতে মানে এফেক্টেড কেন? আপনাকে কিছুই করতে পারবে না। কিভাবে? এক, যদি আপনি সাচ্চা মনের আস্তিক হন, অর্থাৎ ঈশ্বরে বিশ্বাসী হন, আপনাকে কিচ্ছু করতে পারবে না, কারণ আপনি তো আপনার ঈশ্বরের উপর সব ছেড়ে দিয়ে বসে আছেন। দ্বিতীয়ত, আপনি যদি সাচ্চা মনের নাস্তিক হন, আপনি ঈশ্বরে বিশ্বাস করেন না, ঈশ্বরের কোনো অস্তিত্ব সম্বন্ধে আপনি বিশ্বাস করেন না, কিন্তু আপনার প্রবল আত্মবিশ্বাসে ধর আমাকে কেউ কিছু করতে পারবে না, ফালতু ফাঁকা আওয়াজ হলে হবে না, নিরেট হতে হবে। ফাঁকা আওয়াজ হলে হবে না। মানে ফাঁকা আওয়াজটা কেমন বলুন তো? ওই লোকের সামনে বলছি ধর আমাকে কেউ কিছু করতে পারবেন না, মাঝরাত্রে শ্মশানে নিয়ে গিয়ে যখন ছেড়ে দিয়ে আসছি তখন বাবার বুকের ভেতরে ডিপ 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 করছে, এটা হলে হবে না। আত্মবিশ্বাসটা নিরেট চাই। তাই জন্য আমি বলি নাস্তিক বলে অ্যাকচুয়ালি কিছু হয় না। কেন হয় না? নাস্তিক শব্দটা ন অস্তি থেকে নাস্তিক এসছে। তা আমি তো আমার অস্তিত্বকে বিশ্বাস করি, তাই নাস্তিক বলে আসলে কিছু হয় না। আর একটা কার উপর প্রভাব ফেলতে পারবে না, যিনি সাধন পথে আছেন, এবং সাধন পথে ঠুনকো দেখানদারের সাধন পথ নয়, এখন হয়ে গেছে দেখনদারির সাধন পথটাই বেশি। আমাকে জনক ভাই বললেন দাদা একটা জামা গায়ে দিয়ে বসবেন, যদিও আমার কাঁধটুকু ছাড়া দেখা যায় না, তাই আমাকে বাধ্য হয়ে, আমার তো ঘরে আর কিছু নাই, এই লাল উনটাই ছিল, আমাকে এটা নিয়ে বসতে হচ্ছে। কিন্তু দেখনদারি সাধন পথটা কি? এই লাল কাপড় বা কালো কাপড়, গলায় 10টা রুদ্রাক্ষের মালা, কপালে একটা আগে হলুদ লাগিয়ে তার উপর আবার একটা লম্বা লাল তিলক বা একটা গোল তিলক, বা গায়ে ফায়ে ফর্স মেখে বসা, দেখনদারি। এটা কার গায়ে লাগবে কার গায়ে লাগবে না আমার বয়ে গেছে দাদা। কারণ সাধনটা না দেখানোর জিনিস না, ওটা নিজের ভেতরে উপলব্ধির জিনিস। এখন হয়ে গেছে দেখনদারির সাধন। এই দেখনদারির সাধন হলে হবে না। সত্যিকারের যিনি সাধন পথে আছেন তার একটা চুলও কেউ বাঁকা করতে পারবে না, একটা চুলও কেউ বাঁকা করতে পারবে না। জোর গলায় বলে দিলাম, আমি এখানে বহুবার বহু তান্ত্রিককে জোর গলায় বলি, ক্ষমতা থাকলে আমরা চুল বাঁকা করিয়ে দেখাই, এরকম একটা চুল বাঁকা করিয়ে দেখাস, যদি কিছু প্রয়োজন হয় নিয়ে যাস। কিন্তু আপনাদের ক্ষেত্রে এতটা আমি করতে পারবো না, বলতে পারবো না যে এরকম সাহস দেখাবেন। আপনারা তারাপীঠ ফারাপীঠে ঘুরতে যান, বহু মানুষ যান মায়ের পুজো দিতে, ঘুরতে বলবো না, মায়ের পুজো দিতে যান, ওখান থেকে শ্মশান ফশানে ঘোরেন। একটা জিনিস বলেছিলাম, শ্মশানের মধ্যে কখনো কিছু খাবেন না। দ্বিতীয়ত, শ্মশানে দেখলেন কোনো সাধু বাবা বসে আছে, মানে সামনে ওই হাড়গোড় 5টি কুলি কুলি সাজিয়ে, আপনার গেলে হয়তো প্রণাম সাধু বাবা প্রণাম করলেন, তিনি একটুখানি ওই ছাই তুলে বা একটু কিছু তুলে আপনার কপালে একটি টিপ পরিয়ে দিল। খবরদার এটা করতে দেবেন না, খবরদার এইটি করতে দেবেন না। আপনার কপালে টিপটা পরানো মাত্র তিনি কিন্তু আপনার স্পর্শ পেয়ে গেলেন।
তিনি কিন্তু যদি আভিচারিক ক্রিয়া কিছু উদ্দেশ্যে বসে থাকেন, তাহলে তিনি কিন্তু সেটা আবার প্রয়োগ করতে পারেন আপনার উপরে। আপনারা বলবেন তাহলে কি করব, অনেকেই এরকম পরিয়ে দেয়। হ্যাঁ, উল্টে তার থেকেও আরেকটু ছাইড়িয়ে তার কপালেও পরিয়ে দিন, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। যদি সেটা পড়ানোর ক্ষমতা থাকে তবে ওইখানে থেকে ছাই নিয়ে তার কপালেও পরিয়ে দিন, আদারওয়াইজ পড়বেন না। তারাপীঠ শ্মশান বা অন্য যে কোনো জায়গা থেকে দয়া করে ওই পাথর দিয়ে বানানো খুলির মালা বা আরও বিভিন্ন জিনিস আছে যেগুলো দেখনদারির কাজে লাগে, দয়া করে এগুলো কিনে আনবেন না। সেধে উৎপাত নিজের ঘরে ঢোকাবেন না। শ্মশানের মাটি কখনো বাড়িতে আনবেন না। ইভেন হোটেল ছাড়ার আগে হোটেলের কলঘরে না জুতোটা ভালো করে ধুয়ে নেবেন, কারণ আপনি যখন বাড়ি ফিরছেন। শ্মশানের মাটি বাড়িতে আনবেন না। অনেকেই বুদ্ধি দেবে শ্মশানের মাটি তো পবিত্র। হ্যাঁ বাবা, পবিত্র, ঠিক ওইটুকু জায়গার মধ্যে, ওই বাউন্ডারিটার মধ্যে পবিত্র। ওর বাইরে বেরিয়ে আর পবিত্র থাকে না, কারণ ওটা আমার মায়ের বিচরণ স্থান, মহাকালের বিচরণ স্থান, ওটা ওখানে পবিত্র। দ্বিতীয়ত আরেকটা কথা, অযথা নিজের থেকে সেধে শ্মশানে বসে থাকা কোনো সাধু, কোনো তান্ত্রিক, এদের সাথে অযথা সেধে গায়ে পড়ে ঝগড়া করতে যাবেন না, কারণ আপনি জানেন না কার মধ্যে কি লুকিয়ে আছে। ওরা হয়তো আপনাকে বিরক্ত করতে পারে, বাবা 10টা টাকা দিয়ে যা, বাবা 10টা টাকা দিয়ে যা। আপনি দেবেন না, চুপচাপ বেরিয়ে চলে যাবেন, পেছনে বকবক করতে দিন এমনি। কিন্তু গায়ে পড়ে এই কেন 10 টাকা চাইছো, তুমি 10 টাকা দিয়ে মদ খাবে, করতে যাবেন না। সে মদ খাক, চুল্লু খাক, ভদকা খাক, বিয়ার খাক, আপনার দেখার দরকার নেই। আপনি দয়া করে যদি নিজের বর্মটি না তৈরি করতে পারেন, তাহলে দয়া করে মানে কোনো তর্কাতর্কিতে জড়াতে যাবেন না। আপনি ভাবছেন আমি এটা, ওরা হয়তো লোকজন ডেকে নিয়ে আসবে, না, লোকজন ডেকে নিয়ে আসার কথা নয়। এদের এইসব কিছু পাবলিকের হাতে না, এরা শুদ্ধ সাধন পথে এগোতে পারে না। এরা কি করে, কিছু অপশক্তির সাধন করে, যাতে কিছু তাৎক্ষণিক শক্তি হস্তগত হয়। আপনারা তারানাথ তান্ত্রিকের গল্প পড়েছেন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা, যে একটা কাল্ট বলতে গেলে তন্ত্রের উপরে লেখা। তো তারানাথ তান্ত্রিকের গল্পে যেমন তারানাথ যেমন পথভ্রষ্ট হয়েছিল নিজেই, মধুসুন্দরী দেবীকে লাভ করার পরে মধুসুন্দরী দেবী বলে দিয়েছিলেন তাকে যে তার এটা তার পথ নয়, কিছু বিদ্যা দিয়েছিলেন, তাই দিয়ে তারানাথ করে খাচ্ছিল। এরাও কিন্তু ম্যাক্সিমামটাই ওরকম খুচরো কিছু বিদ্যা নিয়ে বসে থাকে, আবার কেউ কেউ বিদ্যার ভারটা নিয়ে বসে থাকে। মানে সে চায় কাউকে ওই ভারটা চাপিয়ে দিয়ে নিজে হালকা হয়ে কেটে পড়তে। কীরকম না, আমার জানা অভিজ্ঞতায় বলি, আমার জনৈক এরকম একটি ভাই পুষতে ছিল, তাকে জনৈক সাধু একটি মন্ত্র দিয়ে চলে গেছে, তুই মন্ত্রটা জপ করিস। তার মানে কি, এই মন্ত্রের ভারটা ওই সাধু নিজে এতদিন বয়ে বেড়াচ্ছিল, এবার সে আর বয়ে বেড়াতে পারছে না, এবার পেয়েছে সামনে সাদাসিধে মার্কা ভাইটাকে, তার ঘাড়ে চাপিয়ে দিয়ে চলে গেল। তো শ্মশানে কোনো সাধু যদি কোনো মন্ত্র বলতে জপ করতে বলবো মন্ত্র আপনার কাছেই রাখুন, আপনি জপ করুন, আমার দরকার নেই, আমার তারামা ঠিক আছে বলে উঠে পড়বেন। প্রথম কথা, এদের কাছে বসারই দরকার নেই। অনেকে আবার বসে পড়েন হাত দেখাতে,
কেউ আবার ওই পাথর পাথর দেখাতে বসে পড়েন। বড় ভুল করেন, যেদিন মাছটা খাবেন সেদিন বুঝতে পারবেন। আমি পরিষ্কার আজকে খুব খোলাখুলি কথা বলছি। এগুলো পরিত্রাণের উপায়গুলো বললাম, এবার বলি এর সঙ্গে মনোরোগের কি সম্পর্ক। অনেক জায়গায় দেখা যায় যে আদপে এগুলোর মানে এটা কোনো তন্ত্রক্রিয়াও নয়। অনেক জায়গাতে দেখা যায়, আমি নিজেও দেখেছি, তন্ত্রক্রিয়াও নয়, কোনো অতিলৌকিক ক্রিয়াও নয়, স্রেফ এর মনের ভুল, হ্যালুসিনেট করছে, ভুলভাল দেখছে। এবং এটাকে কিন্তু আগে যাচাই করতে হবে খুব ভালোভাবে, অভিজ্ঞ মানুষ ছাড়া সম্ভব নয়। একটা এইরকম মানে বাস্তবিক তন্ত্র দ্বারা পীড়িত মানুষ আর একটা এরকম মনোরোগী যে হ্যালুসিনেট করছে, তার সামনে দিয়ে তার চেনা পরিচিত কেউ যাচ্ছে বা তাকে কিছু আঘাত নিয়ে কেউ নিয়ে কিছু নিয়ে মারতে আসছে, সে ভয় লুকিয়ে পড়ছে, মনোরোগী। এটা খুব ভালোভাবে স্টাডি করে বুঝতে হবে, দেখি শুনে। কারণ মনোরোগী এই যারা বান মারায় এফেক্টেড হন তাদের কিন্তু আর সমস্ত বুদ্ধি স্বাভাবিক থাকে। শুধু যে জায়গাটায় এই অস্ত্রটি প্রয়োগ করা হয়েছে সেই জায়গাটা বিগড়ে যায়। যেমন মণিপুর চক্রে যদি আঘাত করা হয় তাহলে মণিপুর চক্র যে স্বাভাবিক কাজকর্ম, মনকে নিয়ন্ত্রণ করা, মনের আবেগ অনুভূতি যাবতীয় কিছু, এগুলোর সাথে মণিপুর চক্র কিন্তু উদরকেও নিয়ন্ত্রণ করে, অর্থাৎ খাওয়া দাওয়ার এগুলোও নিয়ন্ত্রণ হয়। তো যখন দেখা যাবে সবটাই ঘটছে, এর শারীরিক এবং মানসিক দুটোই ধসে যাচ্ছে, তখন চিন্তা করতে হবে। কিন্তু একটা মানুষের মানসিক দিকটা ঠিক আছে, কিন্তু শারীরিক দিকটা প্রবলেম হচ্ছে, বা শারীরিক দিকটা ঠিক আছে, সম্পূর্ণ সুস্থ, কোনো রোগ নেই, কিন্তু মেন্টালে সে দেখছে এখান দিয়ে কেউ তাকে তাড়া করছে, এখান দিয়ে ভূত আসছে, রাত্রিবেলা বাথরুম খুলে কেউ বেরিয়ে যাচ্ছে, তিনি দেখছেন, আর কেউ দেখছে না, বুঝতে হবে এটা মনোরোগ হচ্ছে। অতিলৌকিক আর মনোরোগের মধ্যে পার্থক্যটা খুব সামান্য, কিন্তু ভালোভাবে না দেখলে কিন্তু আমরা উল্টে ফেলি। আমরা যারা বাস্তবে পীড়িত হচ্ছেন তাদের মনোরোগী ভেবে ফেলি, আর যারা মনোরোগী তাদের তো মনোরোগী ভেবে ফেলি। আমাদের মাথায় ওই অতিলৌকিক ব্যাপারটা আসেই না, কারণ আমাদের মন অচেতন, চেতন এবং অবচেতন এই তিনটে স্তরে বিচরণ করে। আমাদের মন কখনো সুপার কনসাস বা অতি চেতনে যায় না। অতি চেতনে যায় না বলে আমরা অতি চেতনের থেকে যেগুলো এসে এই অবচেতন আর সচেতনে এসে ক্রিয়াশীল হয়ে যাচ্ছে সেটা আমরা ধরতে পারি না। তো শ্মশানে সাধু সন্ন্যাসী যারা আছে, যদি বেড়াতে যান, ঘুরতে যান বা পুজো দিতে যান, যাই করতে যান না কেন, অযথা বীরত্ব দেখাতে যাবেন না। অনেকে আছে এই সাধুদের কুটিরে, অনেকেই আছে, আমি নিজের চোখে দেখেছি বলেই বলছি, অনেকে আছেন সাধুদের কুটিরে সাধুদের সাথে গল্প জমিয়ে আড্ডা মেরে সাধুদের কুটিরে বসে রাত্রে বসে মদ খাচ্ছে। মানে এটা কি বলুন তো, ওই হাঁড়ি কাঠে আগে থেকে নিজে থেকে গলা বাড়িয়ে দেওয়ার মতন। পরে দেখা যায় তারই জীবনে হাজার প্রবলেম শুরু হয়ে গেছে। হাঁড়ি কাঠে গলা বাড়িয়ে দেওয়ার মতন। মানে তিনি
নিজেকে দেখাতে চাইছিলেন যে আমি বড় সাধুদের সাথে আমি গল্প করছি, খাচ্ছি, মদও খাচ্ছি একই সাথে বসে। কিন্তু ওই যে মানে শুদ্ধ ভাষায় এখানে তো বলা যাবে না, নিজেই সাথে নিজে বাসটা নিয়ে এসছেন, সেটা কে বলবে? দ্বিতীয়, আমি একটা ফেসবুক পোস্ট দেখছিলাম, মানে কোন কোন বাড়িতে ভূত আছে, তো উনি দেখলাম হরর মুভি মনে খুব ভালো দেখেন। হরর মুভিগুলো দেখে, হরর মুভিগুলোতে যেরকম দেখানো হয় বাড়ির লাইট জ্বলবে, নিভবে, বন্ধ হয়ে যাবে, অকারণ কোনো জায়গা থেকে ঝনঝন করে বাসনপত্র পড়ার আওয়াজ পাওয়া যাবে। হ্যাঁ, উনি হরর মুভি দেখে তার স্ক্রিপ্টটা লিখে দিয়েছেন পুরো। আদপে এরকম কিছু ঘটে না, আদপে এরকম কিচ্ছু ঘটে না। যেখানে এগুলো জানবেন এগুলো ঘটছে, সেখানে জানবেন পেছনে কোনো খেলোয়াড় আছেন, তিনি খেলছেন এটা, তিনি খেলছেন। খেলোয়াড় মানে বাড়িরই কোনো সদস্য বা বাইরের কোনো সদস্য এই খেলাটা খেলছেন। আদতে ভূতে ধরা বা বান মারা এগুলো এরকমভাবে হয় না। বান মারা ওই যে বললাম লক্ষণ আপনার বুঝতেই 3 মাস গড়িয়ে যাবে। আপনার শারীরিক প্রবলেম, আপনি তো আগে ডাক্তার দেখাবেন, টেস্ট করবেন, ডাক্তার যদি যখন ওষুধপত্র খাবেন, তারপরেও দেখা যাবে ডাক্তার টেস্ট করেছেন, ডায়াগনোসিস করেছেন, টেস্টের রিপোর্ট এসছে, সেই অনুযায়ী ট্রিটমেন্ট হচ্ছে, কিন্তু রোগ সারছে না, বা কারো কারো ক্ষেত্রে কোনো রোগই ধরাই পড়ছে না, কিন্তু শরীর খাচ্ছে যাচ্ছে, শরীর শুকিয়ে যাচ্ছে। কারো কারো ক্ষেত্রে কোনো অশান্তি নেই, ফ্যামিলিতে কোনো অশান্তি নেই, যে জায়গায় কাজ করছে সেই জায়গাটাতেও কোনো অশান্তি নেই, স্বাভাবিক যাচ্ছে আসছে, কিন্তু তার মেজাজ সবসময় খিটতে থাকছে। পারলে সেই জন্য সবাইকে উদ্ধার করে দেয়, একদম তেরে ভরে উদ্ধার করে দেয়। বোঝা যাবে কোথাও প্রবলেম হচ্ছে। বুঝতে হবে এগুলো খুব ভালো করে স্টাডি না করলে বোঝা যায় না। আর মানুষের এক একটি চক্রে স্পর্শ করলে তখন বোঝা যায় তার কোন স্পর্শটা, কোন চক্রটা দুর্বল হয়ে রয়েছে, তখন সেই চক্রে শক্তি সঞ্চার করতে হয়। এখন যদি আমাকে বলেন দাদা আপনি পারেন, যাক এই পর্যন্ত রইল। এবার অনেকেই আছেন সেধে উৎপাত ডেকে নিয়ে আসেন। এ প্রসঙ্গে আগেও বলেছি, এই রিসেন্ট আমার একটি বোন, জনৈক বোন, তার ছেলে 16 বছর বয়স, সে ইউটিউব দেখে কালভৈরবের মন্ত্র পেয়ে জপ করতে শুরু করে দিয়েছিল। বেশ মাস 6 ধরে জপ করছে কালভৈরবের মন্ত্র। তো আমি গত সপ্তাহের আগের সপ্তাহে আমার বোনটা আমাকে ফোন করেছিল, আমাকে ফোন করে বলছে যে এরকম যেন তো ছেলের এরকম হচ্ছে, ও একটা কি মন্ত্র পেয়েছে সেটা জপ করে। আর মন্ত্রটা ওকে জপ করতে কে বলেছে প্রথম কথা, আর ও যেটা করছে এটা তো এরপরে তো 2 দিন বাদে ওর এই প্রবলেমগুলো শুরু হবে। আমি কিছু প্রবলেম এসেছে বললে এগুলো সব হচ্ছে অলরেডি, আর ইমিডিয়েটলি বন্ধ করতে হবে, এগুলো ইমিডিয়েটলি বন্ধ করতে হবে। সবই যদি ওই ইউটিউব দেখে আর তো বই পড়ে হয়ে যেত, তাহলে তো বাস্তবে গুরুর প্রয়োজন হতোই না। বিশেষ করে তন্ত্রের মতন জায়গায়, যেখানে গুরু হাত ধরে ধরে শিখিয়ে দেবেন কোনটা কোন কাজে লাগে, কোনটা কোনভাবে প্রয়োগ করতে হয়, তাতে গুরুর প্রয়োজনই হতো না, সবাই বই পড়ে শিখে যেত। হয় না তো, এখানে তো সিআইডির মতন ওরকম বলবে না, দয়া ঢুন্ডো কুছ না কুছ তো গড়বড় জরুর হ্যায়, এখানে বলবে না কেউ। বই পড়লে ওরকম কেউ বলবে না, কিন্তু গুরু থাকলে বলবে কোথাও কুছ না কুছ তো গড়বড় জরুর হ্যায়। দেখো কোথাও ভুল হলে গুরুর চোখ ঠিক ধরা পড়বে, আমার চোখে ধরা নাও করতে পারে। তো
তো তন্ত্রের বান মারা, অতিলৌকিকতা এবং মনোরোগ, তার সাথে প্রতিকার যদি বোঝা যায় যে সত্যি হ্যাঁ এ তন্ত্র দ্বারাই পীড়িত হয়েছে, তাহলে উপযুক্ত অভিজ্ঞ তান্ত্রিক বা সাত্ত্বিক মানুষের পরামর্শ নিতে হবেন। কারণ তান্ত্রিক সবসময় তিনি জাহির করে বেড়াবেন না আমি তান্ত্রিক। লাল কাপড় কালো কাপড় পরলেই তান্ত্রিক হয় না, সত্যি বলছি। মানে এখানে আমাকে বসতে হচ্ছে তো, তাই মানে ভেক না ধরলে ভিক্ষা পাওয়া যায় না, একটা কথা আছে। তাই এখানে আমি এই লাল একটা উড়নি গলায় জড়িয়েছি। কিন্তু আমার গুরুদেবকে দেখলে বুঝতেই পারবেন না যে তিনি তন্ত্র সম্বন্ধে এত অভিজ্ঞ মানুষ। একটা সাধারণ ধুতি পাঞ্জাবি পরেন, ঘরে থাকলে ওই ধুতিটাই ওই খোট মেরে পরেন। আমিও ঘরে ধুতিটাই খোট মেরে হাট পরি, বুঝবেনই না। পেশায় স্কুল মাস্টার ছিলেন, রিটায়ার করেছেন, দেখলে বুঝতেই পারবেন না যে এনার মধ্যে তন্ত্র সম্বন্ধে এত কিছু জানা রয়েছে, এত কিছু জ্ঞান রয়েছে। যিনি স্পর্শমাত্র চক্রকে ঠেলে তুলে দিতে পারেন। তো তার ভেগ ধরার প্রয়োজন নেই। আমারও এখানে অনেকে বুঝতে পারছি এটা তো সোশ্যাল মিডিয়া, খালি গায়ে বসলে একটা কেমন কেমন লাগে, তাই এটা উড়নি জড়িয়েছি। কারণ জামা পরে ভিডিও করতে গেলে প্রচুর গরম লাগে, ফ্যানের আওয়াজে ভিডিও করা যায় না। যাই হোক, উপযুক্ত সাত্ত্বিক মানুষ খুঁজে বের করতে হবে, তার কাছে নিয়ে পেতে হবে। কোনো হাবি জাবি ওঝা ফোঝা আর এই বিজ্ঞাপন দেওয়া বাবাজিদের কাছে যাবেন না। পয়সাও যাবে, সমস্যাও যে সমস্যা সেই সমস্যা জায়গাতেই রয়ে যাবে। সব সমস্যার সমাধান করা হয়, নিজেদের সমস্যারই সমাধান করতে পারেন না এরা। আর যদি দীক্ষিত হয়ে থাকেন, যত পারেন সেই ইষ্ট মন্ত্র ভক্তি ভরে জপ করুন। রোবোটিক যন্ত্রে মানে জপ করলে হবে না। রোবটের মধ্যে একটা কার্ড গুঁজে দিলাম, রোবট জপ করে যাচ্ছে কোনো একটা বীজমন্ত্র কন্টিনিউ, ঘোড়ার ডিম হবে না। ভক্তি আর বিশ্বাসটা থাকতে হবে এখানে, যে আমি যে বীজমন্ত্র জপ করছি এটা এইটা বীজমন্ত্র, মানে এটা আমার স্বয়ং ইষ্ট আমাকে উদ্ধার করবেন। ভালোভাবে জপ করতে হবে, অটোমেটিক সেই জপ আপনার উপর একটা বর্ম তৈরি করে দেবে। অনেকগুলো কথা বলেছি, পয়েন্টগুলো মানে নোট করে নিতে পারেন। শ্মশানে গিয়ে কিছু খাবেন না, শ্মশানের মধ্যে থেকে। কোনো কেউ টিকা লাগাতে আসলে কোনো সাধু বাবা নেবেন না, পারলে সেখান থেকে যদি নেন তাহলে আবার সেখান থেকে তুলে তার সেই সাধুর কপালেও লাগিয়ে দেবেন। থার্ড, শ্মশানে গিয়ে অযথা বীরত্ব দেখাবেন না, কোনো সাধুর আশ্রমে মানে কুটিতে ঢুকে হাতে ধরে মদ খাচ্ছি বীরত্ব দেখাবেন না, কারণ সেই সাধুর উদ্দেশ্য কি আপনি জানেন না। খাবেন না, এগুলো করবেন না। 4, শ্মশানের মাটি যেন কোনোভাবেই বাড়িতে না এসে উপস্থিত হয়, খেয়াল রাখবেন। প্রয়োজন হলে হোটেল ছাড়ার আগে হোটেলের কলঘরে ভালো করে জুতোটাও ধুয়ে নেবেন। জুতোর তলায় শ্মশানে এমনিতে খালি পায়ে ঢুকতে হয় যদিও, এই জন্যই খালি পায়ে ঢোকার নিয়মটা চালু করা হয়েছে। এমনিতেই পবিত্র জায়গা, আর খালি পায়ে ঢুকলে পাটা আপনি ধুয়ে নিতে পারবেন, জুতোতে মাটিতে লাগবে না। 5, যেখানে সেখানে সাধু দেখলেই হাত পেতে বসে না, বাবা আমার হাতে কি আছে একটু রেখাটা দেখে দিন, করবেন না। এগুলো নিজেরাই বিপদ ডেকে আনবেন। 6, অযথা কোনো সাধুর সঙ্গে বাঘ বিতণ্ডায় জড়াবেন না। শুধু সাধু নয়,
এখানে আমি আরও একটা যুগে শ্মশানের ডোমেদের সঙ্গে অযথা বাঘ বিতণ্ডায় জড়াবেন না। প্রতিকার, নিজের ইষ্টমন্ত্র জপ করুন, কিন্তু তা বলে কোনো জায়গায় মানত করবেন না। দয়া করে বলছি, হাত জোর করে বলছি, মানত করবেন না। আমার এই সমস্যা থেকে উদ্ধার করে তোমাকে এই দেবো, ওই দেবো, সেই দেবো, জোড়া পাঁঠা বলি দেবো, এসব মানত করবেন না। হ্যাঁ, মায়ের কাছে গিয়ে সমস্যাটা জানাতে পারেন, অবশ্যই মা তুমি ওই সমস্যা থেকে উদ্ধার করো, তিনি ঠিক উদ্ধার করবেন, তিনি ঠিক পথ দেখিয়ে দেবেন, কারণ তিনি পথ দেখানোর জন্যই বসে আছেন। আর ইষ্টমন্ত্র যেমন জপ করবেন, কোনো অশ্রদ্ধা নয়, ভক্তি ভরে শ্রদ্ধাপূর্ণ আস্থা রেখে ইষ্টমন্ত্র জপ করবেন। সমস্যার সমাধান না হলে উপযুক্ত তান্ত্রিক বা সাত্ত্বিক মানুষের সঙ্গে যোগাযোগ করুন, তিনি ঠিক কোনো না কোনো রাস্তা বাতলাতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই চাই। আজকে এই পর্বের শেষ পর্ব আমি বললাম, এরপরে আসবো যেটা নিয়ে আমরা আলোচনা করলাম, তন্ত্র এবং দশমহাবিদ্যা, বিশেষ করে আমার জীবনে। নমস্কার, ভালো থাকবেন।